সুপ্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু দ্য বায়োলজি ক্লাস। আজকে আমরা উদ্ভিদ বিজ্ঞানের অধ্যায় 10 যেটা উদ্ভিদ প্রজনন তার তৃতীয় ও শেষ পর্বের আলোচনা করব। তো শুরুতেই দেখে নেওয়া যাক আজকের শিকন ফলগুলো। আজকের ক্লাস শেষে শিক্ষার্থীরা অযৌন ও জনন প্রক্রিয়া বর্ণনা করতে পারবে, পার্থেনোজেনেসিস ব্যাখ্যা করতে পারবে, উদ্ভিদের কৃত্রিম প্রজনন ব্যাখ্যা করতে পারবে। তো শিক্ষার্থীরা, আমি আমার আগের ক্লাসে বলেছিলাম জনন তিন প্রকার: যৌন জনন, অযৌন জনন ও পার্থেনোজেনেসিস। আমি আমার দ্বিতীয় পর্বের যে ক্লাস জনন নিয়ে সেটাতে যৌন জনন আলোচনা করেছি এবং নিষেক প্রক্রিয়াটা খুব ভালোভাবে সেখানে কিন্তু বর্ণনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা অযৌন জনন ও পার্থেনোজেনেসিস নিয়ে আলোচনা করব। একটা উদ্ভিদের ফুল দিয়ে সে যৌন জনন করে থাকে। তো ফুল ছাড়াও মানে যৌন জনন ছাড়াও উদ্ভিদের জনন হতে পারে, মানে নতুন করে উদ্ভিদ তৈরি হতে পারে। একটু খেয়াল করে দেখো, এমন অনেক উদ্ভিদ আছে যার ডাল কেটে মাটিতে রোপণ করলেই নতুন করে সেখান থেকে উদ্ভিদ তৈরি হয়। যেমন হচ্ছে গোলাপ গাছ, গোলাপের কাণ্ড তুমি যদি মাটিতে রোপণ করো, প্রত্যেকটা কাণ্ড থেকে নতুন গোলাপের চারা তৈরি হবে। আবার চিন্তা করে দেখো, এমন অনেক উদ্ভিদ আছে যার কাণ্ড কেটে মাটিতে রোপণ করতে হয় না, তার পাতা সরাসরি মাটিতে দিলেই সেখান থেকে নতুন উদ্ভিদ জন্মাবে। যেমন হচ্ছে পাথরকুচি। আবার কাণ্ড এবং পাতা ছাড়া কিছু উদ্ভিদের মূল কেটে মাটিতে রোপণ করলে নতুন উদ্ভিদ তৈরি হচ্ছে। তার মানে হচ্ছে, এটার উদাহরণ হিসেবে আমরা দিতে পারি মিষ্টি আলু। মিষ্টি আলুর মূল কেটে লাগিয়ে দিলেই নতুন করে মিষ্টি আলু গাছ কিন্তু হচ্ছে। তার মানে হচ্ছে যে মূল, কাণ্ড, পাতা দিয়ে উদ্ভিদের জনন সম্ভব এবং এগুলোকে অঙ্গজ জনন বলে। আর এই ধরনের জননে শুক্রাণু ডিম্বাণুর কোনো ধরনের মিলনের দরকার নেই, তাই এটি অযৌন জনন। আরও একটি জনন আছে পার্থেনোজেনেসিস, যেটা আমি পরবর্তীতে আলোচনা করব। তো এবারে আমি অযৌন জনন যেটা আছে, অঙ্গজ জনন এবং অযৌন জনন একই কথা, এই ব্যাপারটাকে বিস্তারিত আলোচনা করছি। তো দেখে নেওয়া যাক অযৌন জনন কি। শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ছাড়া যে জনন সম্পন্ন হয় তাকে অযৌন জনন বলে। এবারে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি, অযৌন জননের চার্ট। অযৌন জনন মেইনলি নিম্ন শ্রেণীর উদ্ভিদে অযৌন স্পোরের মাধ্যমে হয় এবং উচ্চ শ্রেণীর উদ্ভিদে অঙ্গজ জনন, যেটাকে দেহ অঙ্গের মাধ্যমে বলা হয়, সেই প্রক্রিয়ায় হয়। সো অযৌন স্পোরের মাধ্যমে এটা হতে পারে শৈবাল ও ছত্রাক, তারা স্পোর তৈরি করে এবং এই স্পোরগুলো অনুকূল পরিবেশে মাইটোসিস বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে নতুন উদ্ভিদের জন্ম দেয়। আর দেহ অঙ্গের মাধ্যমে যেটা হচ্ছে, এটা আবার দুই ভাগে বিভক্ত। এটা স্বাভাবিক প্রক্রিয়ায় হতে পারে ন্যাচারালি, এবং আরেকটা মানুষের সহযোগিতায় হয়, যেটাকে কৃত্রিম জনন বলা হচ্ছে। তো স্বাভাবিক অঙ্গজ জননের মধ্যে আছে মূল, কাণ্ড, পাতা এবং মুকুল উদ্গম প্রক্রিয়া। আর কৃত্রিম জনন হচ্ছে কলম করা। মেইনলি এখানে আছে শাখা কলম, গুটি কলম, দাবা কলম, জোড় কলম, চোখ কলম। প্রত্যেকটার উদাহরণ আমি নেক্সট স্লাইডে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করছি। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ মিষ্টি আলু, শতমূলী। এই মিষ্টি আলু এবং শতমূলী এরা মূলের সাহায্যে বংশবৃদ্ধি করে থাকে। এইসব মূল মাটিতে রোপণ করলে নতুন করে মিষ্টি আলু, শতমূলী ইত্যাদি উদ্ভিদ কিন্তু জন্মায়। আবার দেখো আলু, আদা, পেঁয়াজ এরা আসলে কাণ্ডের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। এইসব কাণ্ডকে মাটিতে রোপণ করলে নতুন করে কিন্তু এইসব উদ্ভিদ জন্মাচ্ছে। আবার পাথরকুচির পাতা দেখতে পাচ্ছ, এই পাতা কিন্তু রোপণ করলেই নতুন করে প্রত্যেকটা ভাঁজ থেকেই, পাতার প্রতিটা খাঁজ থেকেই নতুন করে পাথরকুচি উদ্ভিদ কিন্তু জন্মায়। আবার তুমি এখানে ইস্ট দেখতে পাচ্ছ, যেটা কিনা মুকুল উদ্গমের মাধ্যমে বংশবৃদ্ধি করে। আবার চুপড়ি আলু দেখা যাচ্ছে, এটা বুলবুলের মাধ্যমে বংশবৃদ্ধি করে। আর ফণিমনসার পর্ণকাণ্ড থেকে নতুন করে উদ্ভিদ জন্ম নেয়। এই সবই হচ্ছে স্বাভাবিক অঙ্গজ জনন প্রক্রিয়া। এবারে আসা যাক কৃত্রিম অঙ্গজ জনন প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় উদ্ভিদের কোনো দৈহিক অঙ্গ যেমন মূল, কাণ্ড, পাতা ইত্যাদির মাধ্যমে মানুষের সহযোগিতায় কৃত্রিম প্রজনন ঘটানো হয়। তো আমরা এবারে চিত্রে দেখতে পাচ্ছি শাখা কলম বা কাটিং। এই প্রক্রিয়ায় জবা, আখ, তারপর হচ্ছে গোলাপ, পাতাবাহার, তারপরে আপেল, কমলালেবু এইসব গাছের পরিণত কাণ্ডের অংশবিশেষ যদি কেটে সিক্ত বা ভিজা মাটিতে পুঁতা হয়, তাহলে নতুন উদ্ভিদ জন্মাবে। আবার দেখা যাচ্ছে দাবা কলম, এক্ষেত্রে লেবু, জুই এইসব গাছকে আমরা উদাহরণ হিসেবে বেছে নিতে পারি। এই সকল গাছের মাটি সংলগ্ন যে লম্বা শাখা আছে, এগুলোকে বাঁকিয়ে মাটিতে চাপা দিলেই কয়েক সপ্তাহের মধ্যে মাটির মধ্যে অবস্থিত শাখাটির বিভিন্ন পর্ব থেকে কিন্তু মূল তৈরি হবে। আর মাটিতে চাপা পড়া অংশের বাকল কেটে দিলে সেখানে দ্রুত মূল গজায়। মূল সহ শাখাটি যদি অন্য জায়গায় লাগানো হয়, তাহলে নতুন উদ্ভিদ জন্মায়। আমরা জোড় কলম দেখতে পাচ্ছি, এটা খুবই ইন্টারেস্টিং। দুইটা ভিন্ন ধরনের উদ্ভিদ একই জাতের হতে হবে, মানে একই স্পিসিস হতে হবে। যেমন একই বড়ুই গাছ, তার ভিন্ন দুইটা উদ্ভিদ, একটা হচ্ছে মিষ্টি বড়ুই ধরছে, আরেকটা হচ্ছে টক বড়ুই ধরছে। এখন তুমি যদি একটা নির্দিষ্ট গাছ তুমি রোপণ করতে চাও, যেটা ধরো মিষ্টি বড়ুই গাছ, তার একটা ডাল
হবে টক বড়ই তুমি যদি পেতে চাও, তাহলে কিন্তু তুমি এই ধরনের জোড় কলম পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারো। সো এই ক্ষেত্রে যে অংশটা অন্য উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন করা হয় তাকে সাইয়ন বলা হয়, আর এই সাইয়নটাকে যে উদ্ভিদের সাথে জোড়া লাগানো হয়, মানে যে উদ্ভিদটা মাটির সাথে যুক্ত থাকে মূল দ্বারা, সেই উদ্ভিদটাকে বলা হয় স্টক। তো স্টক যে কোনো ধরনের নিম্নমানের উদ্ভিদ হতে পারে, মাটির রস শোষণ করে উপরে ওঠাই কিন্তু এই স্টকের কাজ। পরবর্তীতে আমরা গুটি কলম দেখতে পাচ্ছি। তো শক্ত কাণ্ডযুক্ত যে কোনো ফল গাছ, যেমন হচ্ছে লেবু, আম, এই সকল গাছ, আবার হতে পারে গোলাপ, গন্ধরাজ, এই সকল গাছে কিন্তু গুটি কলম তৈরি করা হয়। আর গুটি কলম করার জন্য নির্বাচিত অংশের বাকল বা ছাল ছাড়িয়ে সেখানে গোবর, মাটি ও খড় দিয়ে ঢেকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে দিতে হয়। নিয়মিত সেখানে পানি ঢাললে ওই অংশে কিছুদিন পরেই কিন্তু মূল তৈরি হবে। আর মূল সহ শাখাটি বিচ্ছিন্ন করে মাটিতে অন্যত্র রোপণ করলে সেখান থেকে নতুন উদ্ভিদ জন্মায়। আর সবার শেষে দেখতে পাচ্ছ চোখ কলম বা কুড়ি সংযোজন বলা হয় এটাকে। আর এই পদ্ধতিতে দেখা যায় একটি গাছের কাণ্ডে অন্য গাছের মুকুল সংযুক্ত করা হয়। তো যে গাছের কাণ্ডে মুকুল সংযুক্ত করা হবে তার সুবিধা মতো শাখায় ছুরি দিয়ে যদি টি আকৃতির একটা বাকল তুলে নিয়ে সেই স্থানে কাঙ্ক্ষিত যে গাছটা আছে সেটির মুকুল যদি আমরা রেখে দেই এবং বায়ু বিরোধী করে বেঁধে দেই, কয়েকদিনের মধ্যেই মুকুলটি মাতৃ গাছের সাথে সংযুক্ত হয়ে যায় এবং দ্রুত বৃদ্ধি লাভ করে নতুন শাখা উৎপন্ন করে। তো এই ক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যায় কুল গোলাপ গাছ। তো আসলে সার্থক কৃত্রিম অঙ্গজ প্রজননের জন্য দরকার হচ্ছে অভিজ্ঞতা। দেখবে যে অনেকের পর্যাপ্ত কিন্তু এডুকেশনাল যেটা যে ডিগ্রি সেগুলো নাই, কিন্তু অনেক কৃষক আছে গ্রামের মধ্যে যারা কিনা এইসব অভিজ্ঞ এইসব বিষয়ে, তারা কিন্তু এই ধরনের পদ্ধতি প্রয়োগ করে উন্নত জাত উদ্ভাবন করছে। আমরা আমাদের পরবর্তী টপিকসে চলে যাই, যেটাকে বলা হচ্ছে পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস হলো অস্বাভাবিক যৌন জনন। পার্থেনোজেনেসিস যেহেতু অস্বাভাবিক যৌন জনন, স্বাভাবিক যৌন জনন কোনটা সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। চিত্র তোমরা দেখতে পাচ্ছ, একটি অধোমুখী ডিম্বক, এবং এই ডিম্বকটা যখন একটি ফুলের গর্ভাশয়ে থাকে সেখানে একটি পরাগরেণুর পরাগ নালিকা ডিম্বকের কাছাকাছি পৌঁছে যায় এবং এই পরাগ নালিকা দিয়ে শুক্রাণু ডিম্বাণুর কাছাকাছি চলে যায়। শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হলে তাকে স্বাভাবিক যৌন জনন বলে। কিন্তু যদি কোনো সময় এই পরাগ নালিকা ডিম্বাণুর কাছাকাছি না পৌঁছে, তখন ডিম্বাণুটা শুক্রাণুর সাহায্য ছাড়াই নিজে নিজে ভ্রূণে পরিণত হতে পারে, যাকে পার্থেনোজেনেসিস বলে। আমরা জানলাম পার্থেনোজেনেসিস কি। পার্থেনোজেনেসিস আলোচনা করার জন্য, আলোচনার সুবিধার জন্য আমাদের একটি ডিম্বকের সাহায্য নিতে হবে। এই ডিম্বকের সাহায্যে কিন্তু পার্থেনোজেনেসিস হচ্ছে, কিন্তু এটা যৌন জননের মধ্যে পড়ছে না, এটা একটা ব্যতিক্রমী যৌন জনন। আমরা জানি এই ব্যাপারটা হচ্ছে ভ্রূণথলি বা স্ত্রী গ্যামেটোফাইট। এই স্ত্রী গ্যামেটোফাইটের ভেতরে 8টি কোষ থাকে। আমরা জানি সবচেয়ে বড় যে কোষটা এটা হচ্ছে ডিম্বাণু, তার পাশে দুটা যে কোষ থাকে তাকে সহকারী কোষ বলে। জাস্ট একটু রিভিউ করে নাও। এটার অপোজিটে যে 3টা কোষ থাকে একত্রে এদেরকে এন্টিপোডাল কোষ বা প্রতিপাদক কোষ বলে, আর মাঝখানে দুটি সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস থাকে। এই ব্যাপারটা আমরা সবাই বুঝি। তাহলে এই যে স্ত্রী গ্যামেটোফাইট আঁকা হয়েছে, তার চারপাশে এইভাবে পুষ্টি কোষ থাকে যাদেরকে নিউক্লিয়াস বলা হয়। এগুলো তোমরা আগে এঁকেছো, আমি খুব দ্রুত এঁকে নিচ্ছি। আমাদের প্রধান টার্গেট কিন্তু এই যে ডিম্বক, তার গঠন না। এই ডিম্বকের গঠন দিয়ে আমরা পার্থেনোজেনেসিস প্রক্রিয়াটা একটু ভালোভাবে বুঝতে পারবো বলে আমি এই চিত্রটা আবার ড্রয়িং করেছি, জাস্ট তোমাদের সুবিধার জন্য। তাহলে এটা হচ্ছে একটা অধোমুখী ডিম্বক, এটা আমরা বুঝতে পারি। এখন তুমি দেখো, এটা হচ্ছে ডিম্বাণু। আমরা জানি সাধারণ যৌন জনন প্রক্রিয়ায় একটি শুক্রাণু এই দিক দিয়ে এসে, মানে পরাগ নালিকা দিয়ে এসে একটি শুক্রাণু এই ডিম্বাণুকে নিষিক্ত করে, যাকে বলা হয় নিষেক, এবং অপর একটি শুক্রাণু এই গৌণ নিউক্লিয়াসকে নিষিক্ত করে, যার ফলে একটি অ্যান্ডোস্পার্ম গঠিত হয়। এবং একই সাথে এইভাবে যে দুইটি পুংগ্যামেট একই সাথে একটা ডিম্বাণুকে এবং একটি গৌণ নিউক্লিয়াসকে নিষিক্ত করলো, একে বলা হয় দ্বিনিষেক। এটা আমরা সবাই জানি। কিন্তু দেখা যায় পার্থেনোজেনেসিস প্রক্রিয়াটা হলো, এই ডিম্বাণুটা যদি অনেকক্ষণ ওয়েট করে, কিন্তু এখানে যদি কোনো শুক্রাণু এসে না পৌঁছায়, মানে ওই ফুলটাতে যদি কোনো পরাগরেণু এসে না পৌঁছায়, তাহলে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের মতো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, এই কথাটা সে ফলো করে। মানে এখানে কোনো ধরনের পরাগ নালিকা না আসলে, কোনো শুক্রাণু না আসলে, এই ডিম্বাণুটা নিষেক ছাড়াই, আমি আবার বলছি, এই ডিম্বাণুটা নিষেক ছাড়া, মানে শুক্রাণু ছাড়াই সরাসরি ভ্রূণে পরিণত হতে পারে এবং এই পুরো ডিম্বকটা বীজে পরিণত হতে পারে। তাহলে যে প্রক্রিয়ায় এই ডিম্বাণু সরাসরি নিষেক ছাড়া ভ্রূণে পরিণত হয় এবং ডিম্বক বীজে পরিণত হয়, তাকে পার্থেনোজেনেসিস বলা হয়। ক্লিয়ার? তাহলে আমি আশা করছি পার্থেনোজেনেসিসের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এবারে এই পার্থেনোজেনেসিসের প্রকারভেদ নিয়ে আলোচনা করা যাক।
পার্থেনোজেনেসিস দুই প্রকার, একটা হচ্ছে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস আর একটা হচ্ছে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। এই যে ডিম্বাণুটা, এই ডিম্বাণুটা নর্মালি হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম ধারণ করে, তাই এই ডিম্বাণুটা হচ্ছে হ্যাপ্লয়েড। সাধারণত এই হ্যাপ্লয়েড ডিম্বাণু যদি নিষেধ ছাড়া ভ্রূণে পরিণত হয় তখন তাকে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস বলে। এইটাই হয়ে থাকে সাধারণত। কিন্তু যদি ডিম্বাণুটা গঠনের সময় একটা অস্বাভাবিক ব্যাপার ঘটে যেত, মানে যদি ডিম্বাণুটাই ডিপ্লয়েড হতো এবং এই ডিপ্লয়েড ডিম্বাণুটার মধ্যে আবার অস্বাভাবিকতা দেখা দিত, মানে হচ্ছে সে এই ডিপ্লয়েড ডিম্বাণুটা কোনো ধরনের শুক্রাণুর সাথে মিলন ছাড়াই ভ্রূণে পরিণত হয়ে যেত, তখন তাকে বলা হতো ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। তাহলে পার্থেনোজেনেসিস ব্যাপারটা আমরা বুঝতে পারলাম, হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস কি, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস কি সেটাও আমরা বুঝতে পারলাম। এবারে এই পার্থেনোজেনেসিসের বাইরেও নিষেধ ছাড়া ভ্রূণ পরিণত হতে পারে, সেই প্রক্রিয়াগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। তোমরা জানো এই যে ডিম্বাণু, এর দুই পাশে যে দুটো কোষ আছে তাদেরকে সহকারী কোষ বলা হচ্ছে, এবং এই পোলটার অপোজিটে যে তিনটা কোষ থাকে তাদেরকে বলা হয় প্রতিপাদক কোষ বা অ্যান্টিপোডাল কোষ। এই কোষগুলো যদি, মানে নর্মালি তো ডিম্বাণু শুক্রাণুর সাহায্য ছাড়া বা সাহায্য নিয়ে জনন করে থাকে, কিন্তু ডিম্বাণুকে বাদ দিয়ে যদি বাকি কোষগুলো নিষেকে অংশ নেয়, মানে হচ্ছে বাকি কোষগুলো শুক্রাণুর সাথে নিষেক ছাড়াই যদি ভ্রূণে পরিণত হয়, এটাকে বলা হয় অ্যাপোগ্যামি। এভাবেও জনন সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, এতভাবে জনন সম্ভব, এই ডিম্বাণুটা শুক্রাণুর সাহায্য ছাড়া জনন করে ফেললো, এই ডিম্বাণুর সাথে যে কোষগুলো এরাও শুক্রাণুর সাহায্য ছাড়া জনন সম্পন্ন করে ফেললো, তখন প্রশ্ন হচ্ছে এই ভ্রূণথলিটার বাইরে যে কোষগুলো আছে, যেমন এটা হচ্ছে ডিম্বক মূল এবং এগুলো হচ্ছে নিউসেলাস, এগুলো হচ্ছে ডিম্বক ত্বক। ডিম্বক মূল, নিউসেলাস, ডিম্বক ত্বক এইগুলো যদি আবার নিষেধ ছাড়া ভ্রূণে পরিণত হয় তখন তাকে বলা হয় অ্যাপোস্পোরিক, এবং এটাও পসিবল। তাহলে এতক্ষণ ধরে আমি যেগুলো আলোচনা করলাম, পার্থেনোজেনেসিস, অ্যাপোস্পোরি, অ্যাপোগ্যামি, এই সবগুলোকে একত্রে বলা হয় অস্বাভাবিক জনন, এবং এদেরকে একত্রে অ্যাগামোস্পার্মি বলা হয়। এবারে আমরা জানব হাইব্রিডাইজেশন বা কৃত্রিম সংকরায়ন সম্পর্কে। হাইব্রিড শব্দটা আমাদের মাথায় ঢুকলে যে চিত্রটা চোখে ভাসে সেটা হচ্ছে উন্নত জাতের বিভিন্ন ধরনের প্রাণী এবং উদ্ভিদ। চিত্রে তোমরা উন্নত জাতের সংকর প্রাণী দেখতে পাচ্ছ, সংকর গরু দেখতে পাচ্ছ। এই গরু ছাড়াও, প্রাণী ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের উদ্ভিদ সংকর হতে পারে বা হাইব্রিড হতে পারে। এখানে হাইব্রিড কোমড়া দেখতে পাচ্ছ। শুধু কোমড়া কিংবা গরুই না, বিভিন্ন ধরনের প্রাণী এবং উদ্ভিদ কিন্তু হাইব্রিড তৈরি করা হচ্ছে হাইব্রিডাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে। আমরা এবারে দেখে নিব হাইব্রিডাইজেশন কাকে বলে। উদ্ভিদের ক্ষেত্রে হাইব্রিডাইজেশন হলো দুটি বিষদৃশ উদ্ভিদের মধ্যে পরাগায়ন ঘটিয়ে উন্নত জাত উদ্ভাবনের প্রক্রিয়া। তো এবারে হাইব্রিডাইজেশন বা কৃত্রিম সংকরায়ন নিয়ে কতগুলো কথা বলা যাক। কৃত্রিম সংকরায়ন ব্যাপারটা যদি সহজভাবে বোঝানোর চেষ্টা করা হয়, একটু খেয়াল করো, যদি তোমার আইডিয়াতে এমন দুটি লেবু গাছ থাকে, যে এমন একটি লেবু গাছ যার ফলন অত্যধিক বেশি, মানে প্রচুর পরিমাণে লেবু যে গাছটায় ধরছে, কিন্তু এটা পোকামাকড় দিয়ে খুব দ্রুত আক্রান্ত হচ্ছে, রোগবালাই বেশি হচ্ছে, এতে করে তুমি খুব ভালো লেবু, অনেক বেশি লেবু পেলেও ভালো মানের লেবু পাচ্ছ না। অপরদিকে আরো একটি লেবু গাছ তোমার জানা আছে, যে লেবু গাছটা কিনা যথেষ্ট লম্বা হচ্ছে, যে লেবু গাছটা কিনা রোগবালাই মুক্ত হচ্ছে, কিন্তু ফলন কম হচ্ছে, মানে লেবুর সংখ্যা কম হচ্ছে। তাহলে দুইটা লেবু গাছের উদাহরণ দিলাম। প্রথমে বললাম একটি লেবু গাছ যেটায় রোগবালাই বেশি হয় কিন্তু লেবু বেশি ধরে। অপরদিকে পরবর্তীতে আমি যে লেবু গাছ নিয়ে কথা বললাম, যেটা অনেক লম্বা, রোগবালাই মুক্ত, কিন্তু লেবু কম ধরে। এখন তোমার মনে বা আমার মনে বা সাধারণের মনে এমনই একটি কাল্পনিক লেবু গাছ কিন্তু ভেসে উঠেছে, যে লেবু গাছটা লম্বা হবে, অধিক ফলনশীল হবে, রোগবালাই মুক্ত হবে। এবং এই দুইটা লেবু গাছকে, আমাদের আলোচ্য দুইটা লেবু গাছের মধ্যে যদি পরাগায়ন ঘটানো হয়, একটা লেবু গাছের ফুলকে পরাগরেণুকে অপর একটি লেবু গাছের ফুলের যে গর্ভমুণ্ড আছে সেখানে যদি পরাগরেণুটাকে টাচ করানো হয়, মানে পরাগায়ন ঘটানো হয়, তাহলে নতুন করে যে বীজ তৈরি হবে, সেই বীজ থেকে নতুন করে যে লেবু গাছ তৈরি হবে, সেটার কিন্তু সম্ভাবনা আছে লম্বা হওয়ার, অধিক ফলনশীল হওয়ার এবং রোগবালাই মুক্ত হওয়ার। এই যে এখানে যে মানুষ এইভাবে সংকরায়ন করে দিল, এটাকে কৃত্রিম সংকরায়ন বলা হচ্ছে। এবং এইভাবে একটি অধিক ফলনশীল লেবু গাছ কিন্তু আহরণ করা সম্ভব। এইটা যে 100% সাকসেসফুল হবে তা কিন্তু না, তবে এটা করার জন্য আমরা কিন্তু পদক্ষেপ নিতে পারি, এবং বিজ্ঞানীরা এইভাবে কিন্তু পদক্ষেপ নিচ্ছেন। বহু বহু উদ্ভিদ কিন্তু এইভাবে কৃত্রিম সংকরায়ন বা হাইব্রিডাইজেশনের মাধ্যমে তৈরি করা হচ্ছে। এবারে দেখে নেওয়া যাক হাইব্রিডাইজেশনের পুরো প্রক্রিয়াটি। হাইব্রিডাইজেশনের ধাপগুলোর প্রথমটা হচ্ছে প্যারেন্ট নির্বাচন। যাদের মধ্যে হাইব্রিডাইজেশন করতে হবে সেই দুইটা বা তিনটা উদ্ভিদকে নির্বাচন করাই হলো
প্যারেন্ট নির্বাচন করা, এই দুটো উদ্ভিদ প্যারেন্ট হিসেবে কাজ করবে। দ্বিতীয় ধাপ হচ্ছে প্যারেন্টের কৃত্রিম স্বপরাগায়ন, মানে এই উদ্ভিদগুলোকে নিজেদের মধ্যে স্বপরাগায়ন ঘটাইতে হবে যেন এদের হোমোজাইগোসিটি বেড়ে যায়। 3 নম্বর হচ্ছে ইমাস্কুলেশন, ভেরি ইন্টারেস্টিং প্রক্রিয়া। কোনো একটা উভলিঙ্গিক ফুলের মধ্যে পুংকেশর এবং স্ত্রীকেশর দুইটাই থাকে। এখন তুমি যে অন্য আরেকটা উদ্ভিদের বৈশিষ্ট্য এই উদ্ভিদে দিতে চাচ্ছ, তার মানে অন্য আরেকটা উদ্ভিদ থেকে পরাগরেণু নির্দিষ্ট একটা উদ্ভিদে দিতে চাও, সেই উদ্ভিদের পরাগরেণুগুলো আগে সরিয়ে নিতে হবে। মানে একটা উদ্ভিদ থেকে পুংকেশরগুলো এই উদ্ভিদের ফুলটা পরিপক্ক হবার আগেই সেখান থেকে মেরে ফেলতে হবে বা সরিয়ে ফেলতে হবে। এই প্রক্রিয়াটিকে বলা হয় ইমাস্কুলেশন। এতে করে স্বপরাগায়ন ঘটতে পারে না। এবং চিত্রে তোমরা ইমাস্কুলেশন কেমন করে করা হয় সেটা দেখতে পাচ্ছ। সাধারণত একটা ফোর্সেপ দিয়ে বা পিন দিয়ে একটা ফুলকে ফুটার আগেই সেখান থেকে পুংকেশরগুলো সরিয়ে ফেলা হয়। হাইব্রিডাইজেশনের চতুর্থ ধাপটি হচ্ছে ব্যাগিং। পলিথিন ব্যাগের সাহায্যে ক্রসে ব্যবহৃত নির্বাচিত উদ্ভিদের পুষ্পিত অংশকে ঢেকে দেয়া হয়। এবং পঞ্চম ধাপ হচ্ছে ক্রসিং। ব্যাগিং করা পুরুষ উদ্ভিদ হতে পুংরেণু সংগ্রহ করে ব্যাগিং করা স্ত্রী উদ্ভিদের ইমাস্কুলেটেড পুষ্পের গর্ভমুণ্ডে কিন্তু সেটা ফেলা হয়। তারপর হচ্ছে ল্যাবেলিং। ল্যাবেলিং হচ্ছে একটা ছোট কাগজের টুকরা, সেই কাগজের টুকরায় তুমি ইমাস্কুলেশনের তারিখ, ক্রসিংয়ের তারিখ, মাতৃ ও পিতৃ উদ্ভিদের যে পরিচিতি, এটা সম্বলিত একটা লেবেল স্ত্রী উদ্ভিদে লাগিয়ে দিবে। সপ্তম ধাপটি হচ্ছে বীজ সংগ্রহ। যে ফুলের মধ্যে এই রকম সংকরায়ন ঘটানো হলো, সেই ফুল থেকে যখন ফল তৈরি হবে, সে ফলটি যখন পাকবে সেখান থেকে বীজ সংগ্রহ করা হবে। অষ্টম ধাপটি হচ্ছে বীজ বপন করতে হবে, এবং এই বীজটাকে মাটিতে বপন করলে যে বংশধর তৈরি হবে এটাকে ফার্স্ট জেনারেশন অথবা F1 বংশধর বলা হচ্ছে। এই F1 থেকে আবার যে বীজ পাবা সেগুলোকে আবার মাটিতে রোপণ করলে হবে F2 বংশধর। একই পদ্ধতিতে কয়েক প্রজন্ম ধরে সংকরায়ন করতে করতে অবশেষে একটি নতুন প্রকরণ এর জন্ম হয়। প্রকৃতপক্ষে 3 থেকে 6 নম্বর ধারাকে মিলিতভাবেই কৃত্রিম প্রজননের কলাকৌশল বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের বায়োলজি ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তীতে আমি আবারও হাজির হব জীববিজ্ঞানের নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।